তো আমরা আস্তে, আস্তে আজকের পর্বের শেষ দিকে চলে আসছি। আমরা সাম্প্রতিক এই গত ২-৩ দিনে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনা নিয়ে আচ্ছা আমরা মনে হয় জাস্ট আরেকটা লাস্ট করে রাখি যে আ বুয়েটের যে ঘটনা ঘটলো সেটার এটা পাশাপাশি রিক্যাপ হ্যাঁ, যদি একটা আচ্ছা তো এটা আমিও বিস্তারিত বলতে পারি। হ্যাঁ। এটা আমি তো আমি আমি আপনাকেই জিজ্ঞেস করতাম যে আমি I think it stemmed for some sort of ruling যেটা হলো গিয়ে হুম, হুম। ডিপ্লোমা আর স্নাতক মানে কম্পারিজন এর থেকে এটা এটা শুরু হইছে। হ্যাঁ, এটা হচ্ছে আমি হচ্ছে চাকরিতে বিসিএস এর বা সরকারি চাকরিতে যে আ ইয়েগুলো আছে, কি দলের ডিপ্লোমা এবং বিএসসি পাস করা ইঞ্জিনিয়ারদের মধ্যে আ তাদের মধ্যে চাকরিতে ঢোকা এবং সেখান থেকে শুরু করে প্রমোশনের যে ব্যাপারগুলো আছে, এই জায়গাতে হচ্ছে বিভিন্ন ধরনের আ ছিল বা আছে এটা প্রচলিত অলরেডি। ডিপ্লোমারা একটা গ্রেডের চাকরিতে ঢুকবে এবং সেখান থেকে তারা প্রমোশন পেয়ে আরেক গ্রেডে যাইতে পারবে। ১০ম গ্রেড থেকে যেতে ৯ম পারে। গ্রেড যাইতে পারবে। আর যারা বিএসসি পাস করা তারা হচ্ছে ৯ম গ্রেডে হচ্ছে তাদের জন্য আগে থেকে আম কি বলবো যে কোটার যে পরিমাণটা ছিল যে ওখানে হচ্ছে সম্ভবত ডিপ্লোমা থেকে আসা ছিল ৩৩% আর বাকিটা হচ্ছে এমনিতে পরীক্ষা দিয়ে পাস ফিল আপ করতে হতো। তো এখন যেটা হতে যাচ্ছে এই ৯ম গ্রেড নাকি শুধুমাত্র ১০ম গ্রেড থেকে প্রমোশন দেবে এবং ১০ম গ্রেডে যেহেতু শুধুমাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ঢুকতে পারে, তো তাদেরকে দিয়ে যখন ৯ম গ্রেডে প্রমোশন দিয়ে ফিল আপ করানো হবে। ৯ম গ্রেডের পুরাটাই। আগে যেটা ৩৩% থেকে ৫০-৭৫% পর্যন্ত বিভিন্ন অফিসে বিভিন্ন রকম ব্যবহার করত। তো সেই জায়গাতে এই ৯ম গ্রেডটা তখন পুরোপুরি ১০ম গ্রেডে লোকজন দিয়ে ফিল আপ করা হবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার দিয়ে। তো এটা হচ্ছে অনেকে মনে করছে যে ৯ম গ্রেডে তখন আর বিএসসি ইঞ্জিনিয়ারদের ঢোকার কোনো সুযোগ থাকছে না। হচ্ছে তখন এইখানে তার মানে এই জায়গাগুলোতে চাকরির যে আ বিজ্ঞপ্তি আসার সম্ভাবনা ছিল, যেখানে বিএসসি ইঞ্জিনিয়াররা চাকরির আবেদন করতে পারত ভবিষ্যতে, সেই সুযোগটা তারা পাবে না। ৯ম গ্রেডে তখন শুধুমাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দেওয়ার সুযোগ থাকবে। তার মানে বিএসসি ইঞ্জিনিয়ারদের চাকরির সুযোগ আরেকটু কমে গেল। এখন কথা হচ্ছে যেটা যে সরকারি চাকরিতে এমনিতেই কম। দেশে ৫% ১০% হয়তো সরকারি চাকরি। তার মধ্যে হচ্ছে আবার বিএসসিরা মনে করতেছে তাদের চাকরির সুযোগ আরো একটু কমে যাচ্ছে। এইখান থেকে হচ্ছে মূলত একটা সংঘাতময় পরিস্থিতি শুরু হয়। যেমন এই কাজটা এই লেখাটা থেকে আমি যেমন একটা অংশ দেখাই তাহলেও আ এখানে মোটামুটি ক্লিয়ারলি বলা আছে। যে বর্তমানে স্নাতক হচ্ছে ৯ম গ্রেডে জয়েন করতে পারে। আর প্রকৌশল ডিপ্লোমাদারিটা এন্ট্রি পদ হচ্ছে ১০ম গ্রেডে। সেখান থেকে ৯ম গ্রেডের ৩৩% পদ ডিপ্লোমাদারিদের প্রমোশন দিয়ে পূরণ করার নীতি চালু করা হয়। এবং কোথাও, কোথাও হয়তো এর চেয়ে বেশি হলো যেটা বললাম ৫০% ৫৫%। তো ফলে ৯ম গ্রেড থেকে স্নাতক প্রকৌশলীদের ঢোকার সুযোগ সংকুচিত হয়ে পড়ছে। যেমন এই সার্কুলার গুলোতে আর আগে আগে হয়তো কথার কথা ১,০০০ ইঞ্জিনিয়ার সার্কুলার আসতো বছরে। এখন ৯০০ ইঞ্জিনিয়ারের সার্কুলার আসবে। এই ১০০ টা পদ হয়তো ১০ম গ্রেড থেকে প্রমোশন দিয়ে ফিল আপ করা হবে। ও আ তো এইটা হচ্ছে আম দ্বিতীয়ত ডিপ্লোমাধারীরা প্রমোশনের মাধ্যমে এমন সব পদে পদায়িত হচ্ছেন, যেসব পদে স্নাতক প্রকৌশলীরা বিসিএস ছাড়া যোগ দিতে পারেন না। তো ডিপ্লোমারা হচ্ছে তোমার সিনিয়র হওয়ার পরে তারা হচ্ছে প্রমোশন পেতে, পেতে এমন পর্যায়ে যাইতে পারেন। আ ওটা অবশ্য তাদের শেষ দিকে, আমি বলছিলাম তারা শুরুর দিকে। আবার হচ্ছে বিএসসি ইঞ্জিনিয়াররা তারা দেখা যাচ্ছে ওই পদগুলাতে বিসিএস পরীক্ষা পাস না করলে তারা ওই গ্রেড যেতেই পারে না। তো এটাও অনেকে মনে করতেছে যে একটা বিভাজন যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের এন্ট্রিতে হয়তো তাকে বিসিএস নিতে হচ্ছে না। কিন্তু আবার এখানে যে বিএসসি করে আসছে তাকে বিসিএস ছাড়া ওই পদে যাওয়ার কোনো সুযোগ নাই। এইটা আমাকে ইয়ে করছে। তো এই লেখাটাই হচ্ছে লিখছেন বুয়েটের মনে হয় একজন শিক্ষক, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ডক্টর মাহবুবুর রাজ্জাক প্রফেসর। তো উনি এই ইয়েটাতে দেখলাম এটা লিখছেন। তো এটা নিয়ে যাই হোক ২ পক্ষই একটা জল ঘোলাঘুলি করছে। এটা হচ্ছে আলোচনার মাধ্যমে সমাধান করা যায় বা করার সুযোগ আছে বলে আমি মনে করি। এবং সেখানে কিন্তু তাদের উপর যে এই ঘটনাটা ঘটলো এইটা হচ্ছে ইন্টারেস্ট দিয়েছিল। খুবই আ আ দুঃখজনক তো অবশ্যই। এইজন্য বললাম যে ২ দিনের ২ টা ঘটনা হচ্ছে আমরা আস্তে, আস্তে হ্যাঁ, যদি রিক্যাপ এর দিকে যাই, যে ২ দিনের ২ টা ঘটনা কিন্তু বেশ ইয়ে করছে এবং আজকেও উত্তাল পরিস্থিতি। ৩ দিন ধরে টানা কিন্তু ঢাকা শহর উত্তপ্ত ছিল।
সেটাই। both scenario it could have been down to dad, right? Both scenario. Okay. ইনফ্যাক্ট ওদের কাছে চিফ অ্যাডভাইজার্স এর অফিস বা যে হ্যান্ডেল করতেছে তারা কিন্তু প্রফেশনাল। আমি জানি না বাংলাদেশে একটা কি বলে আই মানে ইন্টারনেট ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স অর সামথিং আই আইবি আইবি হ্যাঁ ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ। তো তাদেরকে প্রফেশনাল যারা আছে তাদেরকে নিয়ে এসে ওদিকে এটার ব্যাপারে মতামত দিত। তো যাই হোক এর আগে আমি আপনাকে এমনি জিজ্ঞেস করতাম যে ওদেরকে হাউ ইউ সে লাইক একটা ভোকেশনাল ভার্সেস ব্যাচেলর ডিগ্রি হোল্ডার, যেটা আপনার ফিল্ড ইঞ্জিনিয়ারিং, সো লাইক আপনি কি মনে করেন যে এটা কিভাবে পোস্ট দিলে বেটার হয়? কারণ আমি জানি ভোকেশনাল একটা টু মাই আন্ডারস্ট্যান্ডিং ইজ হ্যান্ডস অন ট্রেনিং। তো হ্যাঁ, ডেফিনেটলি এবং একটা দেশে দুই ধরনেরই দরকার আছে। দুই ধরনের ইঞ্জিনিয়ার বলো, টেকনিশিয়ান বলো, বা একজন নামে তুমি ডাকতে পারো। না কোনোটাই খারাপ না। সবারই কাজের সুযোগ আছে। এখন এখানে আবার ওই লিমিটেশন বা একটা ইয়ারও সুযোগ থাকে যে তোমার কি বলবো যে একজন যদি পড়াশোনাতে একটা ডিরেকশনে চলে যায়, সে তার পড়াশোনা শেষ করে তার চাকরির জন্য যে সেক্টর বা তার নিজের যোগ্যতায় যদি যাওয়ার জায়গা থেকে সেটা ঠিক আছে, বাট এর বাইরে সরকারকে একটা চাপে ফেলে বা কাউকে চাপে ফেলে ডিপ্লোমাদের যে হচ্ছে আবার একটু বেশি চাওয়ার যে দাবি, সেটা তো প্রশ্নবিদ্ধ একটা হতে পারে যে এটা কি এখন সরকার এইভাবে করতে পারে যে তাদের দুইজনকে ট্র্যাক আলাদা করে ফেলতে পারে। এইটা যদি সম্ভাবনা হয় সেটা হতে পারে দুইজনকে একটা ট্র্যাক আলাদাই। am I getting it wrong? কারণ আমি রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড তো এইভাবেই কাজ করে ভোকেশনাল ট্রেনিং, মানে আমরা যেটাকে বাংলাদেশে ডিপ্লোমা বলি। ওকে, ভোকেশনাল ট্রেনিং পলিটেকনিক্যাল ইনস্টিটিউট আর ভার্সেস ওদিকে যেটা আমরা স্নাতক ব্যাচেলার্স অফ ইঞ্জিনিয়ারিং যেটা বুঝি, সেটার দিকে তো তাদের কারিকুলাম ডিফারেন্ট, তাদের ওদিকে প্র্যাকটিক্যাল বা যেগুলো ওদিকে লার্নিং হ্যান্ডস অন ট্রেনিং এভরিথিং ইজ ডিফারেন্ট। তো ওই জায়গা থেকে তুমি যেটা বলছিলে যে বিদেশেও কিন্তু অন্যান্য জায়গাতে ইঞ্জিনিয়ার নন ইঞ্জিনিয়ার আছে, ইঞ্জিনিয়ারিং কাজ ছাড়া যেমন যারা ক্যাডে কাজ করতেছেন তাদের ড্রাফটম্যান বলা হচ্ছে, আবার বিভিন্ন জায়গায় অপারেটর বলা হচ্ছে যারা হয়তো মেশিনারি চালাচ্ছেন, আবার যারা হয়তো ফিল্ডে গিয়ে কাজ করছে ফিল্ড টেকনিশিয়ান বলতেছে, বা এই ধরনের বিভিন্ন ধরনের টার্ম আছে, নাম আছে, ওগুলো তো ইউজ করছে। তাদেরকে আমরা ইঞ্জিনিয়ারিং, যেমন আমেরিকাতে যেটা হয়, আমেরিকাতে তোমার ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করার পরে তোমাকে হচ্ছে ফান্ডামেন্টালস অফ ইঞ্জিনিয়ারিং এবং প্রফেশনাল ইঞ্জিনিয়ারিং দুইটা পরীক্ষাতে পাশ করলে তুমি হচ্ছে ইঞ্জিনিয়ার হিসাবে যে কোনো ডিজাইন বা প্ল্যানিং এগুলো চ্যাপ্টার করতে হবে, এগুলোতে সাইন করা যাবে। এবং এর বাইরে যারা এই দুইটার কোনটাই নাই, পাশাপাশি আবার হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোরও একটা কি বলেন যে একটা অর্গানাইজেশন আছে, সেই অ্যাসোসিয়েশন থেকে হচ্ছে তাদের অ্যাপ্রুভাল থাকতে হয়, অ্যাবেট অ্যাক্রিডিশন থাকতে হয়। তো তাহলেই হচ্ছে শুধুমাত্র তারা ইঞ্জিনিয়ারিং এর দিকে যাওয়ার জন্য এলিজিবল, না হলে কিন্তু বাকিরা হচ্ছে তোমার টেকনিশিয়ান বা হচ্ছে অন্য অনেক ধরনের পেশা আছে, অনেক ধরনের নাম আছে, তারা হয়তো কিন্তু নিজেদেরকে ইঞ্জিনিয়ার বলে পরিচয় দিচ্ছেন না। এটা সত্যতা। হ্যাঁ, এখন এই আইডিয়া এটার মানে এই জন্যই আমার ভেরিফাই করে নিতে হয়েছে, বুঝছেন? আমি কথা বলতে যে এই আইডিয়াটা শুধু বাংলাদেশ, মেবি ইন্ডিয়া, পাকিস্তানে এক্সিস্ট করে, বাট আমি কিন্তু এটা কিন্তু নো ওয়েজ মিনিং লেভেলে, আমি জাস্ট একটা এটা হচ্ছে বাস্তবতার এটা। হ্যাঁ, যেটা যে এই ইউএসএ তে এখানে দেখা যাচ্ছে যে ওদিকে একজন অটোমোটিভ ইঞ্জিনিয়ারও $50 থেকে $75 পার আওয়ার কামাচ্ছে, একজন অটোমেটিক টেকনিশিয়ানও $50 থেকে $75 পার আওয়ার কাজ করছে। বাট দুজনের কাজ কিন্তু ডিফারেন্ট, দুজনের মানে ইনফ্যাক্ট আমি কিন্তু অনেক কিছু বুঝাইতেও পারবো না, মানে অটোমেটিক ইঞ্জিনিয়ারকে যদি অটোমেটিক টেকনিশিয়ানের কাজটা বুঝলেও কিন্তু সে কিন্তু করতে পারতেছে না, বুঝছেন? তো আমার মনে হয় we should make a thin clear line between these two. এই কোশ্চেনটা কিভাবে আসছে, কেমনে আসছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, এটা মানে এখন সবকিছু জোকস এর মতো মনে হইতেছে, এন্ড ইটস ইভেন মোর অফ আ জোক তারা যেভাবে রেসপন্স করছে এই স্টুডেন্টদের উপর, মানে মনে হইতেছে স্যাটারিক্যাল একটা কান্ট্রি, মানে স্যাটার চলতেছে, নাট্যশালা ছাড়া মানে প্রধানমন্ত্রী মারামারি করা হইতেছে।
আবার ওই যে এআই বইলা চালাই দিছিল মনে হয় কি জানি একটা ও হ্যাঁ, বুয়েটের যে মারামারি হইলো সেই ঘটনাটাকে পুলিশের পক্ষ থেকে দাবি জানানো হইছে যে এটা হচ্ছে এআই দিয়ে বানানো। তাদেরকে যে ইয়ে করছে সেটা। একদম it was done by official page of DMP ঢাকা মেট্রোপলিটন হুম। পুলিশের। তারপরে তার পেজ ওই পোস্টটা মনে হয় রিমুভ করে দিয়েছে। তো ভাই নাট্যশালা হয়ে যায় আসলে অনেক কোন যে কি ফ্যাক্টস ফ্রম রিয়ালিটি মানে নিজেদেরও অনেকে মানে ক্লারিফিকেশনের জন্য নিজেদেরও অনেক কিছু মানে কথা বলতে বলতে আমাদেরকে অনেক কিছু চেক করে নিতে হচ্ছে যে কি হচ্ছে ভাই ছবিটা রিমুভ করে করা হয়েছে তো anyways so yeah আমরা we will trying to wrap it up so a lot of things we talked about so and ওকে আমাদের এখন থেকে ভিডিওগুলো ইউজুয়ালি আমরা পার্টে পার্টে করে থাকি সো ইটস ইজিয়ার টু ওয়াচ আপনাদের যদি ওইভাবে যদি সাজেশন থাকে অনেকেই আবার এরকম লম্বা ভিডিও দেখতে চায় না সো আমরা আপাতত পার্টে পার্টে করে দিতেছি আই থিংক ইটস গ্রেট সবাইকে আমরা যদি এই যে ইয়ের ঘটনাটা দেখি রাজনৈতিক যে লাস্ট আমরা আলোচনা করলাম যে আমাদের মনে হয় যে সামনে কয়েকদিন হচ্ছে আমরা নেক্সট যে এপিসোড করবো সেই এপিসোডে হচ্ছে এই বিষয়ে হয়তো এমন কিছু ঘটনা ঘটতে পারে আমি জানি না যে এটা আমাদের হচ্ছে নজরে রাখার মতো একটা বিষয় হয়তো যে সামনে কি হচ্ছে নেক্সট কয়েকদিন একটু দেখতে হবে চোখ রাখতে হবে যে নির্বাচন বা হচ্ছে সরকারের কাছে বা সরকারি বাহিনীর সাথে সাধারণ রাজনীতি বা অন্যান্য মানুষজনের যে একটা মুখোমুখি অবস্থান সেটা কি ভালো হয় নাকি এটা আরো বাড়তে থাকে এটা আমরা হয়তো পরবর্তী এপিসোডে এটা নিয়ে আবার আলোচনা করতে হবে আশা করি এই ব্যাপারটা হয়তো আরো জল ঘোলাটে না হবে আর কি। হ্যাঁ, we can try to look back at the historical like আমরা যেমন ইলেকশন নিয়ে কভার করেছি আমাদের পেজে আমাদের কয়েকটা ভিডিও আপলোড করেছি তো কন্ট্রাস্টেও দেখা যায় যে ওদিকে সরকার কি দিতে ট্রাই টু ক্রিয়েট chaos to defer the election অথবা এক্সটেন্ড করার জন্য ইলেকশন এক্সটেন্ড করার জন্য এরকম কয়েকটা ইনসিডেন্ট আছে নাকি মেইন কম্পারিজন করার জন্য সো Yep, that should be it for tonight. So, সবাই চোখ রাখুন অন্য দৃষ্টির পর্দায় আমাদের লাইক সাবস্ক্রাইব করুন ফলো দিয়ে পাশে থাকবেন okay. ভিডিও শেয়ার করার তার অনুরোধ রইল Thanks so much. Thank you for watching. থ্যাংক ইউ আল্লাহ হাফিজ